স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 50, তার মধ্যে তোমাদের 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। তোমাদের থাকবে নব নব সৃষ্টি, আকাশের 7টি তারা, চিঠি, আবহমান আর রাধারানী। আর ব্যাকরণ থেকে তোমাদের থাকবে বাংলা, শব্দভাণ্ডার, শব্দ ও পদ, বিশ্ববিষণ, সর্বনাম, বিস্তারিত আলোচনা আর ভাবার্থ ও সারাংশ, এই বিষয়গুলোই তোমাদের কিন্তু থাকবে। আর তোমাদের সহায়ক পাঠ থেকে থাকবে কর্ভাস গল্পটি। ভালো করে তোমরা সিলেবাসে দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম কিন্তু আগস্ট মাসের ফার্স্ট উইকেই হবে, সেহেতু খুব ভালো করে তোমরা কিন্তু এখন থেকেই পড়াশোনাটা শুরু করে দাও। দেখো, সরাসরি স্নেহে কিন্তু আমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 7টি প্রতিবষ্টে মান 1 করে 1 × 7 = 7। প্রথম, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি মঙ্গল কাব্য, পদাবলী কীর্তন, শাক্ত সাহিত্য না দরবারি সাহিত্য? উত্তর হবে পদাবলী কীর্তন। পরের প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ, বাংলার প্রাণশক্তি নিহিত সন্ধ্যার তারাভরা আকাশের সৌন্দর্যে কামরাঙা লাল মেঘে কবির মনে বাংলার পরম সুন্দরী প্রকৃতি রাজ্যে? উত্তর হবে বাংলার পরম সুন্দরী প্রকৃতি রাজ্যে। পরের প্রশ্ন, ছোট্ট একটা ফুল দুলছে ভোরের বাতাসে, দক্ষিণা বাতাসে, দ্বীপ্রহরের ঝড়ে, সন্ধ্যার বাতাসে? উত্তর হবে সন্ধ্যার বাতাসে। পরের প্রশ্ন, মিসেস বুলের সম্পূর্ণ নাম ওলি বুল, জোসেফাইন বুল, নরম্যান বুল, সারা বুল? উত্তর হবে সারা বুল। পরে হচ্ছে রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল পুরীতে, মাহেশে মায়াপুরে না শান্তিপুরে? উত্তর হবে মাহেশে। পরের প্রশ্ন, রাধারানী মালা গেঁথে রথের হাটে বিক্রি করতে গিয়েছিল কারণ মালা বিক্রি ছিল তার পেশা, মায়ের পথ্য জোগাড় করতে হবে বাড়ির নির্দেশ ছিল কোনোটাই নয়? উত্তর হবে মায়ের পথ্য জোগাড় করতে হবে। তৎসম শব্দ বলতে বুঝি সমান সমান বাংলা ভাষার সমান বিদেশি ভাষার সমান সংস্কৃতের সমান? উত্তর হবে সংস্কৃতের সমান। পরের প্রশ্ন, পুরুষ অনুযায়ী ব্যক্তিবাচক সর্বনামের প্রকার 2, 5, 3 কোনোটি নয়? উত্তর হবে 3। পরে হচ্ছে অগান্তুক শব্দ হলো বিদেশি, দেশি না তৎসম না তদ্ভব শব্দ? উত্তর হবে বিদেশি শব্দ। পরে হচ্ছে 2 দাগে কম বেশি 15 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 7টি প্রতিবষ্টে মান 1 করে 1 × 7 = 7। প্রথম, লেখক সৈয়দ মুজতবা আলীর মতে বর্তমান যুগের কোন ভাষা আত্মনির্ভরশীল নয়? উত্তর লিখবে লেখক সৈয়দ মুজতবা আলীর মতে বর্তমান যুগের ইংরেজি এবং বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়। পরে হচ্ছে আকাশের 7টি তারা কবিতায় কবি কিসের ঘ্রাণ অনুভব করেন? তো লিখবে আকাশের 7টি তারা কবিতায় কবি নরম ধান, কলমি শাকের গন্ধ যেমন অনুভব করেছেন সেই রকম চাঁদা সরপুটি মাছের মৃদু গন্ধ পেয়েছেন। পরে হচ্ছে আবহমান কবিতায় কার যন্ত্রণা নেভে না? উত্তর হবে আবহমান কবিতায় গ্রাম এবং প্রকৃতিকে বিচ্ছিন্ন মানুষের যন্ত্রণা নেভে না। পরে হচ্ছে কিন্তু বিঘ্ন আছে বহু, কোন কাজে বিঘ্ন আছে? ভারতবর্ষের বিশেষত ভারতের নারী সমাজের সার্বিক উন্নয়নের কাজে প্রচুর বিঘ্ন আছে। পরে হচ্ছে রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল কেন? উত্তর লিখবে রথের হাট প্রবল বৃষ্টির কারণে শীঘ্রই ভেঙে গিয়েছিল। পরে হচ্ছে রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য কত ছিল? তো লিখবে রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য ছিল প্রায় 10 লক্ষ টাকা। পরে হচ্ছে আগান্তুক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব শব্দ সংস্কৃতের নিজস্ব উৎস থেকে বা অন্য ভাষা থেকে সংস্কৃত হয়ে আসেনি, অন্য ভাষা থেকে সোজাসুজি বাংলা এসেছে, সেই শব্দগুলিকে এটা আগান্তুক হবে। আগান্তুক বা কৃতঋণ শব্দ বলতে পারি। উদাহরণ, ইংরেজি শব্দ চেয়ার, টেবিল ইত্যাদি। পরে হচ্ছে পদ কাকে বলে? উত্তর লিখবে বাক্যের অন্তর্ভুক্ত প্রতিটি বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলা হয়।
যে পূরণবাচক বিশেষণ কাকে বলে তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। যা দিয়ে সংখ্যা পূর্ণ হয় তাকে বলা হয় ওই সংখ্যার পূরণ। পূরণের বোধ যে শব্দ দিয়ে সূচিত হয় তাকে বলা হয় পূরণবাচক বিশেষণ। যেমন 1, 2, 3 ইত্যাদি সংখ্যা, এগুলি পূরণ হয় যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি। পরের 3 থাকে নিচের যে কোনো একটি প্রশ্নের 60টি শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি। কেন লেখক এই কথা বলেছেন আলোচনা করো। লেখক সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি রচনাংশ থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। লেখকের মতে ইংরেজি শব্দকে এড়িয়ে সাহিত্য রচনা বাংলা ভাষার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। বিশেষত দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র ইত্যাদিতে প্রয়োজনীয় বাংলা শব্দের অভাব রয়েছে। উদাহরণ দিয়ে লেখক বলেছেন যে রেলের ইঞ্জিন কী করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলায় কোনো বই নেই। পারিভাষিক শব্দের প্রয়োজনে তাই ইংরেজি ওই দ্বারস্থ হতে হবে। পড়েছে একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন, বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন? উত্তরে চিঠি রচনার উল্লেখিত অংশে স্বামী বিবেকানন্দ মিস নোকে প্রকৃত সিংহী বলেছেন। বিবেকানন্দ মিস নোকে এক ব্যতিক্রমী চরিত্র হিসাবে দেখেছেন। তার মধ্যে রয়েছে নেতৃত্বদানের ক্ষমতা, নোবেলের শিক্ষা, ঐকান্তিক পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা এবং তার ধমনীতে প্রবাহিত রক্তের জন্য তাকেই সেই নারী হিসাবে বিবেকানন্দ ভেবেছেন যাকে এদেশের প্রয়োজন। এইসব গুণের কারণেই তিনি সিংহীর সমকক্ষ হয়ে উঠেছেন। 4 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের 60টি শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম, এরয় মাঝে বাংলার প্রাণ। কবি কোথায় বাংলার প্রাণকে অনুভব করেন? উত্তর লিখবে বাংলাদেশ জীবনানন্দের কাছে শুধু এক ভূখণ্ড নয়, প্রণময়ী মূর্তি। শব্দ, গন্ধ, বর্ণ, স্পর্শ দিয়ে কবি তাকে অনুভব করেন। আকাশের 7টি তারা কবিতাটিতে তিনি বাংলার সন্ধ্যাকালীন প্রকৃতির এক অপূর্ব বর্ণনা দিয়েছেন। হিজল, কাঁঠাল, বট প্রভৃতি বৃক্ষ, ধান গাছ, কলমি শাক, মুথা ঘাস, পুকুর, মাছ, কিশোর কিশোরী অর্থাৎ মানুষ, এসব নিয়েই বাংলার পরিপূর্ণ প্রকৃতি। এই প্রকৃতির মধ্যেই কবি বাংলার জীবন্ত সত্তাকে উপলব্ধি করেছেন। এখনও সেই ফুল দুলছে পংক্তিতে ব্যবহৃত এখনও শব্দটির তাৎপর্য কী? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় গ্রাম বাংলার প্রকৃতি এবং জীবনের চিরকালীনতাকে বোঝানো হয়েছে। একসময় গভীর অনুরাগে মানুষ সেখানে বসতি তৈরি করেছিল। যে মাটি আর হাওয়াকে ভালোবেসে গড়ে উঠেছিল গ্রাম সভ্যতা, সময়ের সঙ্গে সঙ্গে তার গৌরব নষ্ট হয়ে গেলেও প্রকৃতির সৌন্দর্যের গরিমা একই রকম রয়ে গেছে। এখনও সেই ফুল দুলছে কথাটির মধ্যে দিয়ে গ্রাম জীবন ও গ্রাম্য প্রকৃতির সেই চিরকালীনতাকেই বোঝানো হয়েছে। 5 থেকে তোমাদের রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের 150টি শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 5। তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। বক্তা কখন এই মন্তব্য করেছেন? আলো জ্বালার পরের ঘটনা উল্লেখ করো। 3+2 প্রসঙ্গ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানীর কাছে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। রাধারানী গল্পাংশে রাধারানীর কাছে তার ফুলের মালার যাবতীয় কথা শুনে পথিক ভদ্রলোকটি সদয় হয় এবং বাড়ির বিগ্রহকে পরানোর জন্য মালাটি কিনে নিতে চায়। রাধারানী দ্বিধা সত্ত্বেও শেষ পর্যন্ত মালাটি বিক্রি করে। পথিক ভদ্রলোকটি মালার দাম হিসাবে 4 পয়সা দেয়। সেই পয়সা হাতে নিয়ে রাধারানীর বেশ বড় লাগে টাকা বলে মনে হয়, কিন্তু পথিক ডবল পয়সা বলে রাধারানীকে আশ্বাস করে, কিন্তু রাধারানী এতে সম্পূর্ণ ভরসা করতে পারে না। তাই সে নিজের কুটিরের দরজায় উপস্থিত হয়ে পথিককে অপেক্ষা করতে বলে। উদ্দেশ্য ছিল প্রদীপের আলো জেলে মুদ্রাগুলি পরীক্ষা করা। পরবর্তী ঘটনা। ঘরে তেল না থাকায় রাধারানী চালের খড় টেনে তাকতে চকমকি ঠুকে আগুন জ্বালায় এবং দেখে যে তার অনুমানই ঠিক। মালার মূল্য হিসাবে তাকে টাকা দেয়া হয়েছে, পয়সা নয়। রাধারানী বাইরে এসে পথিকের খোঁজ করে, কিন্তু দেখে যে সেই ব্যক্তি চলে গিয়েছে।
মায়ের কাছে রাধারানী তার কী করা উচিত জানতে চাইলে রাধারানীর মা বলেন যে দাতা ব্যক্তি তাদের দুঃখ শুনে দান করেছে, তাই তারা সেটা গ্রহণ করবে। আগত্য রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরল। রাধারানী কোথা থেকে ফিরল, সে কাঁদছিল কেন? 1+4। উদ্দিষ্ট স্থান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী রচনাংশে রাধারানী নামের মেয়েটি মাহেশের রথের মেলা থেকে ফিরছিল। রাধারানীর কাদার কারণ পথ্য সংগ্রহের প্রচেষ্টা। রাধারানী তার অসুস্থ মার জন্য পথ্য সংগ্রহের উদ্দেশ্যে বুনফুলের একটি মালা গেঁথে সেটি বিক্রি করার জন্য রথের মেলায় গিয়েছিল, কিন্তু রথের দড়ি অর্ধেক টানার পরেই বৃষ্টি আরম্ভ হয়। ব্যর্থতা ও পুনঃপ্রচেষ্টা। বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ার ফলে তার মালা কেউ কেনে না। রাধারানী মনে মনে ভেবেছিল যে বৃষ্টি কিছুটা থামলে হয়তো আবার মেলা জমবে, তাই সে বৃষ্টিতে ভিজেই অপেক্ষা করতে থাকে, কিন্তু বৃষ্টি থামে না, ফলে মেলায় লোকের ভিড়ও হয় না। হতাশজনক পরিণতি। সন্ধ্যা পার হয়ে রাত হয়, চারপাশে অন্ধকার নেমে আসে। কাদাময় পিছল পথে কোনো কিছুই দেখা যায় না। মায়ের অসুস্থতা, খাদ্যের অভাব ইত্যাদির কথা ভেবে রাধারানী দুশ্চিন্তা হতাশায় কাতর হয়ে পড়ে। প্রবল অসহায়তা থেকেই সে কাঁদতে কাঁদতে বাড়ির পথে ফিরতে থাকে। 6 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের 150 শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। নব নব সৃষ্টি রচনা অবলম্বনে এই উক্তির সত্যতা বিচার করো। কথামুখ প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তার নবনব সৃষ্টি প্রবন্ধে সত্য শিব সুন্দরের প্রতি বাঙালির চিরকালীন পক্ষপাতের কথা বলেছেন। রাজনীতি, ধর্ম, সাহিত্য বাঙালি যেখানে যখনই সত্য শিব সুন্দরের খোঁজ পেয়েছে তখনই তা সাদরে গ্রহণ করতে চেয়েছে। বাঙালির চিরন্তন ধারণা, কেউ গতানুগতিকতা বা প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে তাতে বাধা দিতে গেলে বাঙালি তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আবার সেই বিদ্রোহ যদি উচ্ছৃঙ্খলতা বা নৈরাজ্যের দিকে যায় তখন বাঙালি তার বিরুদ্ধেও বিদ্রোহ করেছে। অর্থাৎ সত্য শিব সুন্দরের ধারণাকে বাঙালি চিরন্তন বলে গ্রহণ করেছে। বাঙালি জাতিসত্তা। লেখক লক্ষ্য করেছেন যে এই রুচি বা জীবনাদর্শনকে প্রয়োগ করার ক্ষেত্রে হিন্দু বা মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নেই, আর এই বিদ্রোহে বাঙালি মুসলমানরাও যোগ দিয়েছে। তার কারণ ধর্ম বদলে গেলেও জাতিসত্তা একই থেকে যায়। এই চারিত্রিক বৈশিষ্ট্যটি সমগ্র বাঙালি জাতিরই, কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের নয়। লেখক সৈয়দ মুজতবা আলী বলেছেন, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। বাঙালি মুসলমানরাও বাঙালি জাতিসত্তারই অংশ। তার ধর্ম আলাদা হলেও এদেশের জল হাওয়াতেই তার চেতনা ও জীবনাদর্শের বিকাশ। শেষ কথা। তাই ধর্ম বদলে যেতে গেলেও মনোভাবের কোনো বদল বাঙালি মুসলমানের মধ্যে ঘটেনি। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। এখানে কি না ফুরোনোর কথা বলা হয়েছে, কেন কিছুই ফুরোয় না। না ফুরোনোর বিষয়। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় প্রকৃতির কাছে ফিরে যাওয়ার জন্য মানুষের যে চিরকালীন আকাঙ্ক্ষা, তা না ফুরোনোর কথা এখানে বলা হয়েছে। মানুষের গ্রাম্য সভ্যতার পত্তন। অনেক বছর আগে মানুষ যখন গ্রাম বাংলায় এসেছিল এবং ঘর বেঁধেছিল, তখন তার সেই চেষ্টার সঙ্গে যুক্ত ছিল গভীর ভালোবাসা। এই দেশের মাটি বাতাসের সঙ্গে একাত্ম অনুভব করেছিল সে। ক্লান্ত নাগরিক জীবন। কিন্তু পরবর্তীকালে মানুষ ক্রমশ শহরমুখী হয়েছে। নগর সভ্যতার সুযোগ সুবিধা স্বাচ্ছন্দ্য তাকে আকৃষ্ট করেছে। শহর জীবনে মানুষ সমৃদ্ধি পেলেও শান্তি পায়নি, বরং যন্ত্রণা সভ্যতার ক্রমাগত চাপে সে ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্তি মুক্তির জন্য প্রকৃতি। তার আশ্রয় হয়ে ওঠে বাংলার প্রকৃতি আর সেই প্রকৃতির ছন্দে গাঁথা জীবন। সে যেন যখনই সুযোগ পায় আবার ফিরে আসে এই প্রকৃতি লালিত জীবনে। তার আশার পটভূমি তৈরি করে রাখে উঠোনের লাউ মাচা, সন্ধ্যার বাতাসে দুলতে থাকা ছোট্ট ফুল। প্রকৃতির কাছে ফিরে যাওয়া, পুরনো জীবনের চেনা ছন্দে ফিরে আসার পরিপ্রেক্ষিতেই কবির মনে হয়েছে কোনো কিছুই শেষ হয়ে যায় না।
বাগানের কুন্দ ফুলের হাসি থেকে শুরু করে সূর্য ওঠা, ধীরে ধীরে ছায়া নামা, সন্ধ্যাবেলা নদীর বাতাসের বয়ে চলা কিছুই শেষ হয় না। যেমন শেষ হয় না সেই প্রকৃতির কাছে ফিরে আসার জন্য মানুষের আকুলতা। সাথে তাকে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের 150টি শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, আমার অর্নিথন যন্ত্র আজ তৈরি শেষ হলো। যন্ত্রটির পরিচয় দাও। এই যন্ত্রটির ব্যবহার কিভাবে শুরু হলো? 2+3। ভালো করে উত্তরটা দেখে নাও। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। পয়েন্ট করবে যন্ত্রের ব্যবহার। পরবর্তী পয়েন্ট দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে, শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি? কোন প্রসঙ্গে কার এই উক্তি? এরপরে কি ঘটনা ঘটেছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নের মান রয়েছে 3+2। পয়েন্ট করবে প্রথম, প্রসঙ্গ ও বক্তা। ভালো করে দেখে নাও উত্তরটা। পরের পয়েন্ট করবে পরবর্তী ঘটনা। 8 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম রয়েছে ভাবার্থ লেখো। ভালো করে দেখে নাও প্রশ্নটা। ভাবার্থ লিখে নাও। আমাদের এই দেশের অধিকাংশ মানুষ কৃষিজীবী, তাই দেশের মঙ্গল কৃষি মানুষের সঙ্গেই বিশেষভাবে জড়িত। তাদের মঙ্গল বাদ দিয়ে দেশের কোনো মঙ্গল হতে পারে না। পড়েছে ভাবার্থ লেখো। ভালো করে দেখে নাও ভাবার্থটা। উত্তরে দেখে নাও, মনুষ্যেতর প্রাণীর জ্ঞান সহজাত, কিন্তু মানুষের মধ্যে নতুন জ্ঞান অর্জন ও ব্যবহারের প্রবণতা থাকায় শিল্পকলা ও বিজ্ঞানের উদ্ভব ও প্রসার ঘটেছে মনুষ্য সমাজে। কিন্তু কেউ কেউ মন্দ কাজে বিদ্যাকে ব্যবহার করে বলে বিদ্যাচর্চা বন্ধ করা অযৌক্তিক। শিল্পকলা বা বিজ্ঞানের অপব্যবহারে মানুষই দায়ী, শিল্প বা বিজ্ঞান নয়। পরে হচ্ছে ভাব সম্প্রসারণ করো। সবার ওপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। বিশ্বভুবনে অন্য সমস্ত জীবের তুলনায় মানুষ যে শ্রেষ্ঠ, সে বিষয়ে আজ আর সন্দেহের অবকাশ মাত্র নেই। মানুষ তার বুদ্ধি, প্রজ্ঞা, হৃদয়কে সঙ্গে নিয়ে বিশ্ব প্রকৃতির নিয়মকে কাজে লাগিয়ে ব্রতী হয়েছে তাকে নবরূপে নব সাজে সাজাতে। কিন্তু এরই বিপরীতে মানুষ কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ হয়ে নিজেদের মধ্যে গড়ে তুলেছে বিভেদ, বৈষম্যের পাঁচিল। জীর্ণ সংস্কারের বলে ও ভ্রান্ত বিশ্বাসের তাড়নায় এক শ্রেণীর মানুষ কিছু মানুষকে হীন দৃষ্টিতে দেখে, অবহেলা করে দাঁড়ি। কিন্তু এই পৃথিবীর সকল মানুষই মানুষ হিসাবে সমান মর্যাদার অধিকারী। ধর্ম হাইপেন, বর্ণ হাইপেন, ভাষা হাইপেন দেশকালের সীমার ঊর্ধ্বে থাকা মনুষ্যত্বই মানুষের শ্রেষ্ঠ পরিচয়। এমনকি বিশ্বদেবতার থাকা বা না থাকাটাও নির্ভর করে মানুষের অস্তিত্বের ওপর, মানুষের ভাবনার ওপর। কেননা মানুষেরই চেতনার রঙে চুনিরাঙা হয়ে ওঠে, গোলাপ হয় সুন্দর। এই কারণেই এই পৃথিবীতে একজন মানুষ শেষ পর্যন্ত বিবেচিত হয় তার মনুষ্যত্বের দ্বারাই। এই পৃথিবীতে মানুষ এবং মনুষ্যত্বই তাই একমাত্র সত্য এবং শাশ্বত। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।